প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিন। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় রিসার্চ মেথোডোলজি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা রিভিউ অফ লিটারেচার এন্ড হাইপোথিসিস ফর্মুলেশন পর্যন্ত আলোচনা করেছিলাম। চলো দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলাপ করব। আজকে রিসার্চ অবজেক্টিভ, স্যাম্পলিং টেকনিক, কালেকশন প্রসেস and analysis of data, the data collection process এবং analysis of data। এই স্যাম্পলিং টেকনিক, ডাটা কালেকশন প্রসেস, এইগুলি একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজেই আমি একই সাথে আলোচনা করব। দেন ইন্টারপ্রিটেশন এন্ড ফাইন্ডিংস। ঠিক আছে, আমরা এতটুকুন বিষয় আলোচনা করব। গবেষণার উদ্দেশ্য বা লক্ষ্য বা রিসার্চ অবজেক্টিভ, আমরা সাধারণভাবে যে কোনো একটা কিছুর অবজেক্টিভ বা উদ্দেশ্য বলতে কি বুঝি? কেউ একজন বলো। গবেষণার ফলাফলটা কি কাজে লাগবে? রাইট, গুড। গবেষণার গবেষণার দ্বারা কি অর্জন হবে তা নির্ধারণ করা। গবেষণার দ্বারা কি অর্জন হবে তা নির্ধারণ করা, এটা হচ্ছে গবেষণার উদ্দেশ্য। এখন গবেষণার উদ্দেশ্যকে দুই ভাগে ভাগ করা যায়, সামগ্রিক উদ্দেশ্য আর নির্দিষ্ট উদ্দেশ্য। সামগ্রিক উদ্দেশ্য মানে কি? সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে ওভারঅল কি হবে সেটা নিয়ে কথা বলা, মানে একটা ব্রড পার্সপেক্টিভে কথা বলা হচ্ছে সামগ্রিক উদ্দেশ্য। আর নির্দিষ্ট উদ্দেশ্য মানে একেবারে ছোট ছোট পয়েন্টগুলি ধরে ব্যাখ্যা করা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য। যেমন তোমার যদি একটা গবেষণা হয় ঢাকা শহরের বায়ু দূষণের কারণ ও প্রতিকার, এটা নিয়ে তুমি গবেষণা করবে, তাহলে ঢাকা শহরের বায়ু দূষণের কারণ এবং প্রতিকার হচ্ছে, এটা হচ্ছে সামগ্রিক উদ্দেশ্য। কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে এই ঢাকা শহরের কোন কোন এলাকায় বেশি বায়ু দূষণ আছে, এই বায়ু দূষণের কারণে কি কি স্পেসিফিক ক্ষতি হয় এবং কি কি করলে এই বায়ু দূষণটা কমিয়ে আনা যায়, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছো? সামগ্রিক উদ্দেশ্য আর সুনির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে কি পার্থক্য আছে? জি স্যার। আচ্ছা, গুড। সুনির্দিষ্ট উদ্দেশ্য এই দুটি বা তিনটি থাকে। এত বেশি উদ্দেশ্য নিয়ে কাজ করলে কাজ করা কঠিন হয়ে যায়। এজন্য উদ্দেশ্যকে পিন পয়েন্ট করতে হবে, উদ্দেশ্যকে নির্দিষ্ট করতে হবে। এই নির্দিষ্ট করতে গেলে উদ্দেশ্যের সংখ্যা ব্যাপক হবে না, প্রচুর হবে না, দুটা তিনটা বড়জোর চারটা উদ্দেশ্য থাকতে হবে। কারণ বেশি উদ্দেশ্য নিয়ে কাজ করলে কোনো উদ্দেশ্যই বাস্তবায়ন করা সম্ভব হয় না। কাজে সাধারণ উদ্দেশ্য দুটি বা তিনটি থাকতে পারে। এইখানে একটা কথা একটু করে খেয়াল করো, গবেষকগণ গবেষণা পরিকল্পনা অনুযায়ী এর মূল লক্ষ্য কতগুলি উদ্দেশ্য আকারে বর্ণনা করে থাকেন। গবেষণা প্রকল্প ও গবেষণার উদ্দেশ্যগুলির ন্যায় গবেষণাপত্রের শুরুর দিকে, ভূমিকা অংশের শেষে বা সাহিত্য, অর্থাৎ আমরা যেটা লিটারেচার রিভিউ পড়ে আসছি, লিটারেচার রিভিউর পরে ঠিক আলাদাভাবে আলাদা অংশে বর্ণিত থাকে। অর্থাৎ আমরা যেই চ্যাপ্টারে লিটারেচার রিভিউ সম্পর্কে লিখব তার পরেই আলাদা একটা চ্যাপ্টার দিয়ে গবেষণার উদ্দেশ্য উল্লেখ করতে হবে, গবেষণার উদ্দেশ্য। তাহলে বলতে হবে এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে এক, এটা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, দুই, এর কারণে কি কি ক্ষতি হয় অথবা এর কারণে অন্যান্য কি বিষয় যুক্ত আছে সেটা নির্ণয় করা, তিন, এই কারণে এটা বের করা গেলে অন্য এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো এবং সেটা সম্পর্কে যাচাই করা। অর্থাৎ এইভাবে 1 2 3 4 এইভাবে দিয়ে
গবেষণার উদ্দেশ্যগুলি লিখতে হবে। কোন জায়গায় লিখতে হবে? লিটারেচার রিভিউ চ্যাপ্টারের পরে এগুলি লিখতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার পরে একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ হচ্ছে কি, ঢাকা শহরের বায়ু দূষণের কারণ এবং প্রতিকার নিয়ে একটা গবেষণা। যদি এমন একটা গবেষণা হয়, তাহলে দেখো তোমার উদ্দেশ্যের মধ্যে কি থাকতে হবে? উদ্দেশ্যের মধ্যে থাকতে হবে কি, সমস্যার বিবৃতিতে মানে ঘটনাটা যখন আমি ব্যাখ্যা করব, প্রশ্নটি সমাধান করতে হবে। মানে ঢাকা শহরে কোথায় বেশি দূষণ আছে সেটা উম উল্লেখ করতে হবে। তার মানে কি, তাইলে এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরের কোথায় বেশি দূষণ আছে তা নির্ণয় করা, তা খুঁজে বের করা। তারপর ২ নম্বরে আমরা কি দিতে পারি? ২ নম্বরে লিখতে হবে, এর সাধারণ উদ্দেশ্য লিখতে হবে। সাধারণ উদ্দেশ্য কি? তাইলে প্রথমটা কি গেল? প্রথমটা গেল সামগ্রিক উদ্দেশ্য। আর সাধারণ উদ্দেশ্য যে সবচেয়ে বড় দূষণের সাথে ঢাকা শহরের নির্দিষ্ট স্থান কোনটি তা জানতে সাহায্য করবে, অথবা তা জানতে পারা যাবে। তাহলে সবচেয়ে বড় দূষণের সাথে ঢাকা শহরের নির্দিষ্ট স্থান কোনটি? তাহলে আমরা যদি বায়ু দূষণ নিয়ে কাজ করি, তাহলে সুনির্দিষ্টভাবে ঢাকা শহরের নির্দিষ্ট কোন স্থানে বেশি দূষণ সেটা আমরা বের করতে পারবো। ৩ নম্বর, নির্গমন মিটার বিভিন্ন অঞ্চলে স্থাপন করতে হবে। নির্গমন মিটার মানে কি? নির্গমন মিটার হচ্ছে তোমার এই যে বায়ু দূষণ শনাক্ত করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র আছে। এরা এই যন্ত্রগুলি আমাকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে স্থাপন করতে হবে। তাহলে এটাও কিন্তু তোমার একটা উদ্দেশ্য, যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বায়ু দূষণ নির্ণয় করার জন্য নির্গমন মিটার, মানে কোন গ্যাস কত পরিমাণে নিঃসরণ হচ্ছে সেটা বের করার জন্য আমি ঢাকা শহরের ধরো ৫টা ৬টা ১০টা জায়গায় এই মিটার স্থাপন করব। তাহলে এটাও একটা উদ্দেশ্য। তাহলে ঢাকা শহরের যদি দূষণ মাত্রা আমি বন্ধ করতে চাই, তাহলে বন্ধ করতে দূষণের জন্য কে দায়ী সেটা বের করতে হবে। এই দায়ীকে বের করার জন্য তাহলে মিটার বসাতে হবে। এই মিটার বসানোর আগে আমাদের এই ধরনের একটা গবেষণা আমরা করে নিতে পারি, যে ঢাকা শহরের কোন অঞ্চলে বায়ু দূষণ কিভাবে হচ্ছে এবং দূষণের সাথে যুক্ত কারা, এবং এই যুক্তদের বের করার জন্য মিটার বসাতে হবে। মিটার বসাতে পারলে আমরা এটা বের করতে পারবো কারা কারা এই ঘটনাটা ঘটাচ্ছে, তাহলে তাদেরকে আমরা আটকাতে পারবো। তাহলে ঢাকা শহর কর্তৃপক্ষ যদি একটা সিদ্ধান্ত নেয় যে ঢাকা শহরের ৫টা পয়েন্টে মিটার বসাইতে হবে যেখানে বেশি পরিমাণ দূষণ হচ্ছে, তাহলে এই মিটার বসানোর স্থাপন করাও আমার একটা উদ্দেশ্য হতে পারে এই গবেষণার। বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। এবার এই ৪ নম্বরে যাই। সর্বোচ্চ মাত্রায় ওজোন, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড সহ ঢাকা শহরের অঞ্চল জেনে নিয়ে এই গ্যাসগুলির নির্গমনের উৎস কি কি তা জেনে নেওয়াও এটা একটা উদ্দেশ্য হতে পারে। তাহলে আমরা যখন নির্দিষ্ট জায়গায় মিটার বসানোর জন্য কাজ করব, তাহলে আমরা এই যে ঢাকা শহরে এই ক্ষতিকারক গ্যাস, ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলি কোন অঞ্চলে বেশি হয় এবং সেটার নির্গমনের উৎস কি এটাও বের করতে পারবো। তাইলে তুমি এবার চিন্তা করে দেখো, আমি আমি এই যে হেডিংটা যদিও এখানে লিখিনি, এই হেডিংটা মনে মনে একবার চিন্তা করে দেখো, ঢাকা শহরে বায়ু দূষণের কারণ এবং প্রতিকার। এটার সাথে এই যে উদ্দেশ্যগুলি, প্রতিকার হিসেবে আমরা ওখানে মিটার বসাতে পারি এবং মিটার বসিয়ে যারা এই দূষণের সাথে বায়ু দূষণের সাথে যুক্ত তাদেরকে ধরার এবং তাদেরকে চেক দেওয়ার ব্যবস্থা করতে পারি। এটা একটা উদ্দেশ্য। ঢাকা শহরের দূষণের পরিমাণটা কি সেটা বের করতে পারি এবং ঢাকা শহরের কোন অঞ্চলটাতে দূষণটা বেশি সেটা বের করতে পারি। এবং এই যে পরিবেশ দূষণ করে এমন গ্যাসগুলি
কোন অঞ্চলে কোন উৎস থেকে নির্গমন হচ্ছে সেটা বের করতে পারি। তাহলে বোঝা গেছে গবেষণার জি উদ্দেশ্য স্যার। কিভাবে একটা গবেষণা কাজের গবেষণার উদ্দেশ্য আমরা বের করে অথবা ফিক্সড করে। তাহলে এটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন পরবর্তী টপিক গবেষণার ডিজাইন বা গবেষণার নকশা বা রিসার্চ ডিজাইন। একটা গবেষণা কিভাবে বাস্তবায়িত হবে সেটার একটা প্ল্যান বা ডিজাইন থাকতে হবে। প্ল্যান ছাড়া বা ডিজাইন ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। গবেষণা নকশা হলো গবেষণা কার্য সঠিকভাবে সম্পাদনের জন্য গবেষণা কাজটি কিভাবে করা হবে তার একটি রূপরেখা প্রণয়ন করা। অর্থাৎ কাজটি কারা, কখন, কিভাবে, কত নমুনা দিয়ে, কত সময়ের মধ্যে সম্পাদন করবে তার একটি রূপরেখা। সার্বিকভাবে গবেষণা নকশা হলো একটা কাঠামোগত ধারণা যার মাধ্যমে গবেষণা পরিচালিত হয়। বুঝতে পেরেছো কিনা? গবেষণাটা কত সময়ের মধ্যে হবে, কিভাবে হবে, গবেষণাটা কে করবে, এখানে নমুনা কিভাবে সংগ্রহ করবে, এবং এটা আফটার অল এটা শেষ হবে কখন, এই সম্পর্কে বিস্তারিত প্ল্যান যেই তাতে দেওয়া হবে। একটা গবেষণা করার সময় এই প্ল্যানটাও দিতে হবে। এটাকে বলা হয় গবেষণা নকশা বা রিসার্চ ডিজাইন। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে কোটারি সি আর কোটারি হচ্ছে রিসার্চ মেথোডোলজির একজন পণ্ডিত ব্যক্তি, একটা বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি বলেছেন কি, দি ফর্মিডেবল প্রবলেম দ্যাট ফলোজ দ্য টাস্ক of defining the research problem in the preparation of research project, popularly known as research design. অর্থাৎ কি? অর্থাৎ অজানা সমস্যা বা জিজ্ঞাসা থেকে গবেষণার উৎপত্তি হয়। এটা আমরা গবেষণা নিয়ে প্রথম দিন যখন কথা বলেছিলাম তখন প্রকল্প আকারে হাতে নেওয়া এই গবেষণার নকশাকেই গবেষণা নকশা বলা হয়। তাহলে আমরা কোনো একটা প্রবলেম সমাধান করার জন্য যখন একটা প্রজেক্ট দাঁড়া করাই, এই প্রজেক্টের প্ল্যানটাকে বলা হচ্ছে রিসার্চ ডিজাইন। স্যাম্পলিং টেকনিক বা নমুনায়ন কৌশল। এখন এই স্যাম্পলিং টেকনিক করতে গেলে প্রথমে যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, সেটা কি? সমগ্রক বা পপুলেশন। কারো কোনো ধারণা আছে সমগ্রক বা পপুলেশন নিয়ে? এটা আমরা ইকোলজিতে যে পপুলেশন পড়ি অনেকটা সেই রকম মিল আছে। ধরো স্যাম্পলিং নিয়ে যদি বলি, ধরো তুমি ভাত রান্না করছো, ভাত রান্না করতে গেলে চালগুলি ফুটতে দিয়েছো, এবং চাল ফুটতে দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর তুমি একটা অথবা দুটা ভাত চামচ দিয়ে উঠিয়ে নিয়ে টিপে দেখো যে ভাতটা মার গালার সময় হয়েছে কি হয় নাই। এখন এই যে আ- একবার নেওয়ার পর একটু করে ঘুটা দিয়ে আবার আরেকটা আর কয়টা নিয়ে আবার একটু দেখা হয়, আবার 1 মিনিট অথবা 2 মিনিট পরে আবার একটু করে ঘুটা দিয়ে আরেকটা অথবা দুইটা দেখা হয়। এইভাবে তুমি কয়টা দেখলা? বড় তো 3টা 4টা ভাত টেস্ট করে দেখলা ভাতটা ঠিক আছে কিনা, ভাতটা মার গালার উপযুক্ত সময় হয়েছে কিনা। এখন পুরো চালটা কখনো কিন্তু তুমি চেক করে দেখো না এবং দেখার সুযোগও নাই, তাহলে ভাত ভর্তা হয়ে যাবে। তাইলে এই পুরো হাঁড়ির পুরো চালটা হচ্ছে সমগ্র বা পপুলেশন। আর যে কয়টা চাল তুমি চেক করে দেখলে সেটা হচ্ছে স্যাম্পল। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আর অন্যভাবে ব্যাখ্যা করতে হবে, অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। না স্যার। আচ্ছা, না স্যার। গুড। এখন যদি আমি আমাদের বোটানির উদাহরণ দিয়ে বলি, তোমরা ইকোলজিতে কোঅর্ডিনেট মেথড করেছো না? জি স্যার।
কোয়াড্রেট মেথডে কি কি করি আমরা? ভেজিটেশন এর সংখ্যা নির্ণয় করি। কি নির্ণয় করি? অ্যাবাউন্ডেন্স নির্ণয় করি, ফ্রিকোয়েন্সি নির্ণয় করি, করি না? জি স্যার। এখন কোয়াড্রেটে কি করি? ধরো আমরা কাজ করছি যে চট্টগ্রাম কলেজের প্যারেডের মাঠে আমরা গ্রামিনী অথবা পোয়েসি ফ্যামিলির উদ্ভিদের সংখ্যা নির্ণয় করব। তাইলে কি আমরা পুরো মাঠ ধরে 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 ঘাস সার্ভে করি? করি না কখনো, এটা সম্ভব না। তখন আমরা কি করি? র্যান্ডমলি কোয়াড্রেট ফেলি এবং প্রতি কোয়াড্রেটে কয় ধরনের পোয়েসি ফ্যামিলির উদ্ভিদ আছে আমরা এটা দেখি। তাইলে এইভাবে 10টা যদি আমরা কোয়াড্রেট ফেলি, 10টা কোয়াড্রেটের পরিমাণকে পুরো এরিয়াটার দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে আমরা এটা একটা অ্যাপ্রক্সিমেট বের করি। এবং এই হিসাব কিন্তু মোটামুটি প্লাস মাইনাস অল্প কিছু এরর কে যদি আমরা কনসিডারেশনে নিই তাহলে কিন্তু হিসাব মিলে যায়। হিসাবে একেবারে আকাশ পাতাল তফাৎ হয় না। এই যখন পুরো প্যারেড মাঠের যাবতীয় ঘাস যদি পপুলেশন হয়, তাহলে আমরা যে কোয়াড্রেটে যতটুকুন ঘাসকে সিলেক্ট করছি ওইটুকুন হচ্ছে স্যাম্পল। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। এখন আকার কেমন হবে? স্যাম্পলের আকার কেমন হবে? এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে একটা তথ্য আমি উল্লেখ করেছি। দেখো, বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ এই গবেষণাটাতে বর্ণনাই প্রধান, সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ গবেষণা। ডেসক্রিপটিভ গবেষণার ক্ষেত্রে কমপক্ষে 100 নমুনা থাকতে 100 সদস্য থাকতে হবে। আর সহসম্পর্কিক মানে কোরিলেশন, যদি একটার সাথে আরেকটা সম্পর্ক তুলনা করা লাগে, সেই কোরিলেশন মূলক গবেষণায় কমপক্ষে 50 জন থাকতে হবে। আর এক্সপেরিমেন্টাল এন্ড কজাল কম্পারেটিভ মানে যেটা আমরা পরীক্ষা করি, বিশেষ করে ল্যাবরেটরিতে আমরা গবেষণা করি, সেই ধরনের গবেষণার ক্ষেত্রে কমপক্ষে 30টা স্যাম্পল থাকতে হবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। বোঝা গেছে স্যাম্পলের আকার কেমন হবে? স্যার। আচ্ছা, এবার আসো নমুনায়নের উদ্দেশ্য কি, এর গুরুত্ব কি? নমুনায়নের উদ্দেশ্য হচ্ছে কি? ভ্যালিড, রিলায়েবল এবং ব্যক্তিগত প্রভাবমুক্ত নমুনা নির্বাচন করা। প্রতিনিধিত্বশীল, এখানে প্রতিনিধিত্বশীল। এখন ধরো আমরা চট্টগ্রাম কলেজে 3য় বর্ষের শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা কেমন সেটা নিয়ে আমরা একটা গবেষণা করব মনে করো। তাহলে তোমাকে এই 3য় বর্ষের সব ডিপার্টমেন্টে যত ছাত্র আছে ওই সব ছাত্রের তথ্য একে 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 নিয়ে তুমি যদি গবেষণা করতে চাও সেটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওর মধ্য থেকে স্যাম্পল সিলেক্ট করো এবং ওদের ডাটাটা নিয়ে কাজ করো, কিছুটা সোজা হয়। তাহলে এই স্যাম্পল সিলেক্ট করতে হলে মনে করো তোমাদের ক্লাসে তোমরা বেশিরভাগই একই ধরনের আর্থসামাজিক অবস্থা, একই ধরনের পারিবারিক কাঠামো, একই ধরনের পারিবারিক ইনকাম, একই ধরনের সামাজিক অবস্থা। কিন্তু একজন অথবা দুইজনের মনে করো অবস্থা আরেকটু খারাপ, মানে তার পারিবারিক আয় এবং পারিবারিক খরচ কিংবা তার উঠে আসা, তার সামাজিক অবস্থা আরেকটু নিচে। কিংবা একজন অথবা দুইজন আছে মনে করো একদম হাইফাই অবস্থা, খুব গাড়িতে করে প্রাইভেট কারে করে আসে, প্রাইভেট কারে করে যায়,
এই ধরনের অবস্থা। তাহলে কিন্তু বেশিরভাগ ছাত্র কি চিটাং কলেজে প্রাইভেট কারে করে আসে না। তাহলে তুমি যদি তথ্য ওই প্রাইভেট করে কারে করে আসা ছাত্রটি থেকে তথ্য সংগ্রহ করো, তাহলে এটা প্রতিনিধিত্বমূলক হবে না। তাহলে তোমার রিসার্চের যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কিন্তু আসল অবস্থাকে প্রতিফলিত করবে না। এই কথাটা বুঝতে পেরেছো? প্রতিনিধিত্বশীল বলতে কি বোঝাচ্ছি? জি স্যার। আচ্ছা, প্রতিনিধিত্ব গড় পড়তে যেই স্টুডেন্ট গুলি যে ধরনের, বেশিরভাগ স্টুডেন্ট যে ধরনের, সেই ধরনের ছাত্র নিতে হবে তোমাকে এই ডাটা কালেকশনের জন্য। তাহলে সেটাই হচ্ছে প্রতিনিধিত্বমূলক নমুনা। বুঝতে পেরেছো? রিলায়েবল, উল্টা পুল্টা তথ্য দিলে হবে না, বিশ্বাসযোগ্য তথ্য দিতে হবে এবং ব্যক্তিগত পছন্দ মুক্ত, যে তুমি পছন্দ করো যাকে, তার থেকে তুমি তথ্য সংগ্রহ করেছো, বিষয়টা এমন হবে না। ক্লিয়ার? এই যে ভাতের হাড়ির যে উদাহরণ দিলাম, সেখানে ইচ্ছে করলে তুমি তোমার পছন্দের একটা ভাত কিন্তু চেক করতে পারবে না, তোমার পক্ষে সম্ভব নয়। তদ্রূপ এই স্যাম্পলিং হতে হবে সে ধরনের। এবার দ্বিতীয় কথা, এখানে দেখো, অসংখ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। কেন নমুনায়ন করা লাগছে? নমুনায়নের মাধ্যমে সংগঠিত ও কাঠামোবদ্ধভাবে তথ্য সংগ্রহিত হয় বলে এটি গবেষণার একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। কারণ ওই যে প্যারেডের মাঠে পয়সি গোত্রের উদ্ভিদের সংখ্যা নির্ণয়ের কথাও বলেছি, উদাহরণ দিয়েছি। তোমার পুরো মাঠের ঘাস গোনা তোমার পক্ষে সম্ভব নয়। কাজেই তোমাকে এমন একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা বিজ্ঞানসম্মত এবং যেটা দ্বারা মোটামুটি সঠিক তথ্য তুমি পেতে পারো। এবার হচ্ছে নমুনায়নের প্রকারভেদ। স্যাম্পলিং দুই প্রকার, একটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন আর একটা হচ্ছে নিসম্ভাবনা নমুনায়ন। আমরা ইংরেজি বললে সুবিধা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মানে তুমি যেই স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাকে বলা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং। আর যেই স্যাম্পলিং এর মাধ্যমে তোমার ইচ্ছা মাফিক তথ্য পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাকে বলা হয় নন প্রবাবিলিটি স্যাম্পলিং। অর্থাৎ নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ বায়াসড হওয়ার সম্ভাবনা থাকে, আর প্রবাবিলিটি স্যাম্পলিং এ এই সম্ভাবনাটা কম। সম্ভাবনা নমুনায়ন বা প্রবাবিলিটি স্যাম্পলিং আর নিসম্ভাবনা নমুনায়ন, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, এক নম্বর পার্থক্য হচ্ছে এটা দৈব চয়ন নমুনায়ন। দৈব চয়ন নমুনায়ন মানে কি? এটা ইংরেজিটা দেখলে তুমি বুঝতে পারো, র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং কথাটার অর্থ হচ্ছে কি, এটা তুমি আগে থাকতে প্ল্যান করো নাই। প্ল্যান করো নাই মানে কি, এই যে চট্টগ্রাম কলেজে যেই কথাটা উদাহরণটা দিলাম, তৃতীয় বর্ষের স্টুডেন্টদের আর্থসামাজিক অবস্থা নিয়ে তুমি গবেষণা করছো। তাহলে ধরো তোমার তৃতীয় বর্ষের ক্লাসরুমগুলিতে গিয়ে তুমি যে কোনো 5 জনের তথ্য তুমি সংগ্রহ করলে, এইটা এই কোন 5 জন হবে সেটা কিন্তু তুমি আগে থাকতে নির্ধারণ করো নাই, যেমন মনে আসছে তেমন। অথবা তুমি বললে যে আমি 5 জনের তথ্য নেব, কোন 5 জন তথ্য দিতে চান হাত তোলেন। এই 5 জন হাত তোলার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যার যে 5 জনের মনে হয়েছে সে হাত তুলেছে, ওখান থেকে তুমি 5 জনকে নিলে। এই এই ধরনের স্যাম্পল সিলেকশনকে বলা হয় দৈব চয়ন মূলক স্যাম্পলিং। অনেকটা ধরো তুমি কুল বা বড়ই গাছে উঠলে ডাল ধরে ঝাড়া দিলে,
10টা পরে ঝরে পড়লো, কোন 10টা পরে ঝরে পড়বে এটা কিন্তু তোমার আগে থাকতে তোমার কোনো ধারণা নাই। যে 10টা বড়ই বা কুল বেশি পেকেছে সে 10টা পরে ঝরে পড়বে, অথবা এর সাথে একটা কাঁটাও ঝরে পড়তে পারে। তোমার তোমার হাত নাই কিন্তু, বিষয়টা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে দৈব চয়ন নমুনায়ন বা র্যান্ডম স্যাম্পলিং। আর নিসম্ভাবনামূলক মানে কি? কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স স্যাম্পলিং মানে তুমি তোমার সুবিধার জন্য যে ধরনের স্যাম্পলিং করার সুবিধা হয় সেটাই করলে, সেটাকে বলা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। এবার আসো নিয়ম ক্রমিক। এটা সম্ভাবনা নমুনায় একটা নিয়ম ক্রমিক বা সিস্টেমেটিক স্যাম্পলিং। এই যে তুমি স্যাম্পলিংটা করবে এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মের বাইরে করা যাবে না। আর এটা হচ্ছে পারপাসিভ বা উদ্দেশ্যমূলক স্যাম্পলিং, মানে তোমার উদ্দেশ্য সার্ভ করবে, তোমার উদ্দেশ্য পূরণ হবে এমন করে তুমি স্যাম্পলিং করতে পারবে। আর এখানে স্থরিত নমুনায়ন, স্থরিত নমুনায়ন মানে এগুলি প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব, যে এক একটা স্তর থেকে তুমি নমুনা সংগ্রহ করতে পারবে স্থরিত নমুনায়ন। গুচ্ছ নমুনায়ন এক একটা আলাদা আলাদা গুচ্ছ থেকে তুমি কালেকশন স্যাম্পল কালেক্ট করতে পারবে। কিন্তু এখানে হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং নিয়ে আমি পরে আলোচনা করব বিস্তারিত। কোটা স্যাম্পলিং, কোটা তো জানোই, আমাদের যে নির্দিষ্ট একটা গ্রুপের লোকের জন্য কোন একটা নির্দিষ্ট জিনিসকে বরাদ্দ করাটা হচ্ছে কোটা। মাল্টি স্টেজ, মাল্টি স্টেজ মানে কি? বিভিন্ন ধাপের বিভিন্ন ধাপ থেকে তুমি নমুনা সংগ্রহ করতে পারবে, সেটাকে বলে মাল্টি স্টেজ স্যাম্পলিং। আর এইখানে আছে ম্যাক্সিমাল ভেরিয়েশন স্যাম্পলিং, যে ভেরিয়েশন খুব বেশি হয়ে যায়, এক্সট্রিম কেস স্যাম্পলিং। এগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। তাহলে এই হচ্ছে তোমার সম্ভাবনা নমুনায়ন আর নিসম্ভাবনা নমুনায়ন। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আসো সম্ভাবনা নমুনায়ন যেগুলি আমরা পড়েছি এতক্ষণ ধরে, যে কথাগুলি বলেছি সেগুলি নিয়ে একটু ব্যাখ্যা করে। দৈব চয়নমূলক র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং এর কথা বলেছি, উদাহরণ দিয়েছি, কাজে র্যান্ডম স্যাম্পলিং আমি আর বলবো না। আর তারপরে একটু করে বলি, এই যে ধরো কোয়াড্রেট মেথডে তুমি যে ভেজিটেশন সার্ভে করবে, সেই ভেজিটেশন সার্ভে করতে গিয়ে এই যে কোয়াড্রেটটা প্যারেডের মাঠে কোথায় কোথায় ফেলবে সেটা তোমার মনে যা আসলো সেই নিয়মে তুমি ধরো 10টা জায়গায় ফেললে। এই 10টা জায়গায় যে ফেলেছো সেটা মনে যা এসেছে সেই মোতাবেকই ফেললে। এটাই হচ্ছে তোমার র্যান্ডম স্যাম্পলিং, হচ্ছে নিয়মতান্ত্রিক সিস্টেমেটিক নমুনায়ন। সিস্টেমেটিক নমুনায়ন মানে এখন যদি তুমি এখানে হিসেব করো যে না, আমি উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে মানে এই মাঠের উত্তর দক্ষিণে প্রতি 5 ফিট অন্তর অন্তর একবার করে কোয়াড্রেট ফেলবো, আর পূর্ব পশ্চিমে প্রতি 4 ফিট অন্তর অন্তর একবার করে কোয়াড্রেট ফেলবো। তাহলে এটা হচ্ছে সিস্টেমেটিক্যাল নমুনায়ন। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবার আসো স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়ন মানে হচ্ছে ইংরেজি বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ধরো চট্টগ্রাম কলেজের ছাত্রছাত্রীদের আর্থসামাজিক অবস্থা নিয়ে তুমি একটা গবেষণা করতে গেছো, তাইলে এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। এখন আগের বার বলেছিলাম আমি কিন্তু কি থার্ড ইয়ারের স্টুডেন্টদের আর্থসামাজিক অবস্থা, এবার বলছি কি চট্টগ্রাম কলেজের স্টুডেন্টদের আর্থসামাজিক অবস্থা। তাইলে এখন এই যে চট্টগ্রাম কলেজে প্রায় 18,000 স্টুডেন্ট, 18,000 স্টুডেন্টের সবার তথ্য কিন্তু নিয়ে কাজ করা কঠিন হবে। তাহলে তুমি কি করবে? তুমি ফার্স্ট ইয়ার থেকে কিছু,
সেকেন্ড ইয়ার থেকে কিছু, থার্ড ইয়ার থেকে কিছু, ফোর্থ ইয়ার থেকে কিছু, ফিফথ ইয়ার থেকে কিছু। এইগুলি এক একটা ইয়ার এক একটা স্তর। তাইলে এক একটা স্তর থেকে এক এক ধরনের এক এক ভাগের নমুনা সংগ্রহ করে তুমি যখন গবেষণা করবে তখন সেটাকে বলা হচ্ছে স্তরিত নমুনায়ন। বোঝা গেছে? जी सर। যদি আমি বোটানির ক্ষেত্রে উদাহরণ দিই, তুমি যদি বলো যে স্ট্যাটাস অফ ফ্লোরা অফ চিটাগং ডিস্ট্রিক্ট, স্ট্যাটাস অফ ফ্লোরা অফ চিটাগং ডিস্ট্রিক্ট অথবা সার্ভে অন ফ্লোরা অফ চিটাগং ডিস্ট্রিক্ট। এখন তুমি সারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে কত গাছপালা আছে সেটা নির্ণয় করা কি সম্ভব? সম্ভব না। তাহলে এখন স্যাম্পলিং করতে হবে। তাহলে স্যাম্পলিং করতে হবে, তোমার এখানে হার্ব আছে, শ্রাব আছে, ট্রি আছে। তাহলে কিন্তু এটা এক একটা স্ট্রাটা, কিন্তু হার্ব, শ্রাব, ট্রি। এখন হার্বের মধ্যেও আবার তুমি চাইলে স্ট্রাটা করতে পারো। কি স্ট্রাটা? পোস্ট্রেট হার্ব, যেগুলি মানে যেগুলো মাটির সাথে একদম শুয়ে থাকে, যেমন তুমি যদি কার্পেট ঘাস বলো, দুর্বা ঘাস বলো, এগুলো মাটির সাথে শুয়ে থাকে, এগুলো পোস্ট্রেট। আবার কিছু হার্ব উপর দিকে উঠে, যেমন লতাগুলি, লতাগুলি উপর দিকে উঠে। তাইলে তুমি এখানে দুইটা স্ট্রাটা করে ফেললে। আবার শ্রাবের মধ্যে নরম সার যেগুলি আছে, একটু শক্ত সার, শক্ত সার যেগুলি আছে, ঠিক আছে, এখানে দুইটা স্ট্রাটা করে ফেললে। আবার ট্রির মধ্যেও তুমি মিডিয়াম আকারের, ছোট আকারের ট্রি, মিডিয়াম আকারের ট্রি, একদম বড় আকারের ট্রি। তাহলে এখানে তুমি কয়টা স্ট্রাটা করলা? এখানে তুমি 5টা 6টা স্ট্রাটা করে ফেললে। তাইলে তুমি পোস্ট্রেট হার্ব যেগুলি, শায়িত হার্ব যেগুলি, সেগুলি থেকে কিছু নমুনা নিলে, যেগুলি একটু উদাগ্রসার মানে মাথা উপরের দিকে আছে, সেগুলি থেকে কিছু নমুনা নিলে। যেগুলি নরম শ্রাব, সেগুলি থেকে কিছু নমুনা নিলে। যেগুলি শক্ত কাণ্ড বিশিষ্ট শ্রাব, সেগুলি থেকে কিছু নমুনা নিলে। ছোট গাছ, মাঝারি গাছ, বড় গাছ, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে নমুনা নিলে। এই যে নমুনায়ন পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে স্তরিত নমুনায়ন বা স্ট্রাটিফাইড স্যাম্পলিং। বুঝতে পেরেছো? जी सर। এবার আছে গুচ্ছ নমুনায়ন, ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং কিছুটা স্তরিত নমুনায়নের মতো, কিন্তু পুরোটা না। পুরোটার নাম হচ্ছে তোমার, ধরো সারা বাংলাদেশে তুমি এই প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের ইংরেজি বিষয়ের দুর্বলতা কেন, এই বিষয়ক তুমি একটা গবেষণা করবে মনে করো। তাহলে তোমার পক্ষে সারা বাংলাদেশে ঘুরে 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 তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাইলে তুমি কি করতে পারো? তুমি করতে পারো কি, প্রত্যেকটা বিভাগ থেকে র্যান্ডম সিস্টেমে কিছু স্কুল সিলেক্ট করলে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, এইভাবে প্রত্যেক বিভাগ থেকে 5টা করে স্কুল সিলেক্ট করলে। তাহলে প্রত্যেকটা বিভাগের যে একটা, এটা হচ্ছে একটা গুচ্ছ, ঠিক আছে। এখন তুমি এই সিলেক্ট করার সময় তোমাকে একটা হিসাব করতে হবে। স্কুলের মধ্যেও পার্থক্য আছে, ভালো, মাঝারি অথবা দুর্বল, সবল, মাঝারি, দুর্বল, এইভাবে হিসাব করে মিশাই নিতে হবে। ধরো এই যে চট্টগ্রামে সরকারি স্কুলে ভর্তির যে সিস্টেম, এটা কারো জানা আছে? ছোট ভাই, ছোট বোন কিংবা আত্মীয় স্বজন গত কয়েক বছরে ভর্তি হয়েছে? जी सर। আচ্ছা, এই ছেলেদের আর মেয়েদের কিন্তু আলাদা স্কুল আছে, তাই না? जी सर। তাইলে ছেলে এবং মেয়ে হিসাব করলে দুই গুচ্ছ না? जी सर। আবার মেয়েদের কিন্তু 2টা গুচ্ছ আছে, জানো কিনা জানি না। একটাতে হচ্ছে খাস্তগিরি স্কুল, তারপর সিটি কর্পোরেশন, সিটি গভর্নমেন্ট হাই, নাকি सिटी गर्ल्स है सर। সিটি গার্লস হাই।
আরেকটা কি? স্যার নাসিরাবাদ। রাইট, আরেকটা হচ্ছে নাসিরাবাদ আর বাকলিয়া গার্লস হাই, নাকি? জি স্যার। এইটা হচ্ছে দুইটা গুচ্ছ, মানে এই গুচ্ছ পরীক্ষাতে না টিকলে তবে ওই গুচ্ছ পরীক্ষাতে দিতে পারবে। যে কোনো একটা গুচ্ছে টিকে গেলে অন্য গুচ্ছে সে পরীক্ষা দিতে পারবে না, নিয়মটা হচ্ছে এমন, তাই না? নিয়মটা এমন। এবার ছাত্রদের জন্য কিন্তু ওইভাবে করা। তাহলে এখন দেখো দুইটা গুচ্ছ করতে, একটা গুচ্ছে খাস্তগিরি স্কুল আছে, একটা গুচ্ছে নাসিরাবাদ গার্লস হাই আছে, দুইটাই কিন্তু একই মানের স্কুল। নাসিরাবাদ হাই স্কুল এবং খাস্তগিরি স্কুল কিন্তু দুইটাই একই গুচ্ছের নাই, কিন্তু বিষয়টা বুঝতে পেরেছো? কারণ শক্ত এবং নরম মিশাই দিয়ে দুইটা আলাদা গুচ্ছ করা হয়েছে। এবার ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ওই ধরনের করা হয়েছে কিন্তু স্কুল। একটা হচ্ছে এক গুচ্ছে আছে চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল, এই যে আমাদের কলেজের উল্টো পাশে যে স্কুলটা আছে। আরেকটা গুচ্ছে আছে এই কলেজিয়েট স্কুল, আরেকটা গুচ্ছে আছে নাসিরাবাদ বয়েজ স্কুল। এইগুলির সাথে আবার দুর্বল দুর্বল দুইটা দুইটা করে স্কুল দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছো? গুচ্ছ কিভাবে তৈরি করে, এটা হচ্ছে গুচ্ছ তৈরি করার পদ্ধতি। কোন একজন স্টুডেন্ট একটা গুচ্ছে পরীক্ষা দিয়ে সে ভর্তিতে টিকে গেলে তাকে ওই গুচ্ছের ওই নির্দিষ্ট স্কুলেই ভর্তি হতে হবে। যদি সে ওই গুচ্ছের কোন স্কুলেই না টিকে তাহলে তাকে দ্বিতীয় গুচ্ছের স্কুলে পরীক্ষা দিতে দিতে পারবে, এবং সেখানেও একই ঘটনা ঘটলে সে তৃতীয় গুচ্ছের স্কুলে পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। কেন এটা করা হয়েছে? করা হয়েছে সবাই যেন একই জায়গায় দৌড়াইয়া একই জায়গায় ভিড় তৈরি না করে, এবং ছাত্ররা যেন মানে সমভাবে বন্টিত হয়, সমান মেধার ছাত্ররা যেন সমভাবে বন্টিত হয়। এই গবেষণার ক্ষেত্রেও আমরা যখন নমুনায়ন করি তখন এই ধরনের গুচ্ছ তৈরি করা যেতে পারে। ক্লিয়ার? জি স্যার। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো বহুপদী নমুনায়ন। বহুপদী নমুনায়ন মানে মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং মানে কি? ধরো সারা বাংলাদেশের তুমি একটা সার্ভে করবে যে সারা বাংলাদেশের যে স্টুডেন্ট হাই স্কুলের ছাত্ররা কেন ইংরেজিতে দুর্বল এমন বের করতে পারো, অথবা বিজ্ঞান শিক্ষায় আগ্রহ কম কেন, এটা একটা হতে পারে। তাহলে তুমি নমুনাটা কিভাবে করবে? প্রথমে বিভাগীয় পর্যায়ে একটা স্যাম্পলিং করলে, তারপর জেলা পর্যায়ে আরেকবার স্যাম্পলিং, তারপর উপজেলা পর্যায়ে একবার স্যাম্পলিং, তারপর হচ্ছে কি ওয়ার্ড পর্যায়ে একবার স্যাম্পলিং হতে পারে। তাহলে এখানে তুমি কয়টা ধাপ থেকে নমুনা পেলে? একবার বিভাগীয় পর্যায়ের ধাপ, একবার জেলা পর্যায়ে, একবার উপজেলা পর্যায়ে, একবার কিন্তু ওয়ার্ড পর্যায়ে। এই যে বিভিন্ন ধাপ থেকে নমুনা সংগ্রহ করা, এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং একটু করে বলি। এটা আসলে মানে কিছুটা নন ডিপেন্ডেবল, মানে ভরসা করা যায় না, এই জন্য এটা নিয়ে আমরা অত বেশি সময় দেব না। স্নোবল নমুনায়ন। স্নোবল মানে কি? কখনো বরফ পড়ে এমন জায়গায় যদি তুমি বেড়াতে যাও, আমাদের কাছাকাছি বরফ পড়ে এমন এলাকা হচ্ছে তোমার এই যে ভারতের কাশ্মীর অথবা ভারতের হিমাচল প্রদেশ, কুলু মানালি, এই ধরনের সিমলা, এই ধরনের জায়গাগুলি। তুমি বরফ কুড়িয়ে নিয়ে ছোট্ট একটা বলকে যদি বরফের উপর গড়িয়ে দাও, তাহলে এটা যত দূর গড়াতে গড়াতে যাবে তত সাইজ বড় হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? জি স্যার। বলটা তুমি ছোট একটা বল ছাড়লে এটা গড়াতে গড়াতে যদি 10 ফিট যায়, 10 ফিট পরে পরে তুমি দেখা যাবে ওই বলটা যতটুকু সাইজের বল তুমি হাত থেকে ছেড়ে দিয়েছিলে, তুমি 10 ফিট পরে তার চাইতে বড় আকৃতির বলকে খুঁজে পাবে। এটাকে বলা হয় স্নোবল ইফেক্ট। এখন তুমি যদি হয়তো ডাটা সংগ্রহ করতে গেলে কোনো জায়গায় 5 জনের থেকে ডাটা নিলে, তুমি মনে করতেছো 20 জনের ডাটা নেবে অথবা 30 জনের ডাটা নেবে। ওই 5 জনকে জিজ্ঞাসা করলে যে এই তথ্য আমি আর কার কাছে পেতে পারি, তখন ওরা 5 জন আর 5 জন মানুষকে দেখাই দিল, তখন তুমি 10 জনের ডাটা পেয়ে গেলে।
ওই 5 জনকে আবার জিজ্ঞাসা করলে, ওই 10 জনকে, ওই 5 জনকে আবার জিজ্ঞাসা করলে যে আর কে কে এই ধরনের তথ্য জানে, তখন তারা আর 10 জন মানুষ দেখাই দিল। এখন কি হয়ে গেল? 20 জন হয়ে গেছে। এই যে একটা স্নোবল যেমন গড়াতে গড়াতে সাইজ বড় হয়ে যায়, তুমি নমুনার তথ্য নিতে নিতে দেখা যাচ্ছে একজনের তথ্য দিল, সে আরেকজনের তথ্য দিল, এবং সে আরেকজনের তথ্য দিল, এইভাবে নমুনার আকার বড় হয়ে গেছে। এটাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। বুঝতে পেরেছো? जी सर। আচ্ছা, এবার আসো কোটা নমুনায়ন। কোটা তো বুঝোই, কোটা ভাগ করে দেওয়া হলো, যে একটা নির্দিষ্ট গ্রুপকে তুমি আলাদাই করে ফেললে এবং সেখান থেকে তুমি স্যাম্পল কালেক্ট করলে, সেটাকে বলছে কোটা নমুনায়ন। উদ্দেশ্যমূলক নমুনায়ন, পারপাসিভ নমুনায়ন, তুমি তুমি মনে মনে চিন্তা করে রেখেছো যে এই গবেষণার ফলাফল যেন আমি যা চাই তাই হবে। তাইলে তুমি যদি ফলাফল আগে চিন্তা করে রাখো, তাহলে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে যে মানুষের থেকে তথ্য নিতে হবে, সেই মানুষগুলিকে নেবে। এখন মনে করো যে তুমি ইয়া করতে পেরেছো যে চট্টগ্রামের তরকারি সুস্বাদু না বগুড়ার তরকারি সুস্বাদু। এখন বগুড়ার মানুষকে জিজ্ঞাসা করলে বগুড়ার তরকারি সুস্বাদু বলবে, চট্টগ্রামের মানুষকে জিজ্ঞাসা করলে চট্টগ্রামের মানুষ তরকারি সুস্বাদু বলবে। এখন তুমি যে লোকগুলি জড়ো করাই রেখেছো, সেখানে দেখা গেলো বেশিরভাগই চট্টগ্রামের মানুষ ছিল, কারণ তুমি চাচ্ছ চট্টগ্রামের তরকারি সুস্বাদু বলুক। তাইলে এখন जी सर। 30 জন মানুষ আছে, এখানের মধ্যে আগে ভাগে 20 জন মানুষ চট্টগ্রামের মানুষ ছিল। তাহলে তুমি যখন তথ্য সংগ্রহ করতে গেছো, তখন তো তোমার মনে যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য মাফিক তথ্য আসবে। এটাকে বলা হচ্ছে পারপাসিভ। जी सर। এবার হচ্ছে সর্বোচ্চ ব্যবধানের নমুনায়ন। এখন ধরো সাধারণত মেইল ফিমেইল এগুলি হচ্ছে সর্বোচ্চ ব্যবধানের নমুনায়ন। এখন এমন একটা কোয়েশ্চেন করা হইলো যে যেই কোয়েশ্চেনের উত্তর একজন মেইল যেই উত্তর দেবে, একজন ফিমেল তার থেকে উল্টা উত্তর দেবে, উল্টা উত্তর দেবে। এখন সংসারে প্রতি কারা সবচাইতে দায়িত্বশীল, ছেলে না মেয়ে? এই প্রশ্ন যদি তুমি করো, একজন ছেলে যেই উত্তর দেবে, একজন ছেলে বলবে যে না, ছেলে সবচাইতে দায়িত্বশীল। কিন্তু একজন মেয়ে যখন কি বলবে, একজন মেয়ে তখন বলবে যে না, মেয়েরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই এই ধরনের নমুনায়নকে বলা হয় ম্যাক্সিমাম ভেরিয়েশন, কারণ এখানে ভেরিয়েশন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। এই ধরনের নমুনায়নকে বলা হয় ম্যাক্সিমাম ভেরিয়েশন। এখানে যদি তুমি এই চিন্তা করে যে সায়েন্স এবং আর্টস এর স্টুডেন্টদের, যে সায়েন্সে পড়া বেশি কষ্ট না আর্টস এর পড়ালেখা বেশি কষ্টকর, তাহলে তোমাকে সায়েন্সের ছাত্ররা বলবে সায়েন্সের পড়ালেখা খুব কষ্ট, এখানে প্র্যাকটিক্যাল করা লাগে, এখানে বেশি ক্লাস করা লাগে, এখানে স্যাররা খুব কড়া, এই ধরনের নানা কথা বলবে। আর্টস এর ছাত্ররা তখন আবার নানা বুদ্ধি বলবে যে না, আমাদের অনেক মুখস্থ করা লাগে, তোমাদের অঙ্ক আছে, ম্যাথমেটিক্স করলে একটা অঙ্ক মিলে ফেললে 10 নম্বর পাওয়া যায়, আমাদের 10 নম্বর পেতে অনেক পরিশ্রম করে অনেক মুখস্থ করা লাগে, এই ধরনের। তার মানে কি, ভেরিয়েশনটা ম্যাক্সিমাম হচ্ছে, এইগুলিকে বলা হয়। তাহলে তুমি যখন এই ধরনের নমুনার জায়গা থেকে নমুনা সংগ্রহ করবে, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ভেরিয়েশন স্যাম্পলিং। বোঝা গেছে কিনা? जी सर। এবার এক্সট্রিম কেস স্যাম্পলিং হচ্ছে, দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা, এই ঘটনার পূর্বে কোনো রেফারেন্স নাই, পিছেও কোনো রেফারেন্স নাই, এই ধরনের একটা ঘটনা নিয়ে যখন তুমি স্যাম্পলিং করো, সেই ধরনের ঘটনাকে বলা হয় এক্সট্রিম কেস স্যাম্পলিং। কথা বোঝা গেছে? সাধারণভাবে যে ধরনের ঘটনা আমাদের চোখে পড়ে না, এই ধরনের একটা বৈপরীত্যযুক্ত ঘটনাকে নিয়ে যখন স্যাম্পলিং করা হয়, তখন সেটাকে বলা হয় এক্সট্রিম কেস স্যাম্পলিং। যেমন সাধারণত পেঁপে গাছে সাধারণত ব্রাঞ্চিং হয় না, হয় কি? হয় না। পেঁপে গাছে কি ডাল হয়? সাধারণত হয় না, সাধারণত হয় না। কিন্তু ক্রোমোজোমাল অ্যাবারেশন হলে পেঁপে গাছে কিন্তু ব্রাঞ্চিং হয়। তাইলে তুমি যত পেঁপে গাছ দেখেছো সেগুলো হচ্ছে সোজা, সেটাতে কোনো ব্রাঞ্চ নাই, আনব্রাঞ্চড। কিন্তু ব্রাঞ্চওয়ালাও পেঁপে গাছ তো থাকতে পারে। কখন হয়? যদি ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়, তখন পেঁপে গাছে ব্রাঞ্চিং হয়। তাইলে তুমি যখন ওই ব্রাঞ্চওয়ালা পেঁপে গাছ থেকে ডাটা সংগ্রহ করবে, স্যাম্পলিং করবে, তখন সেটাকে বলা হচ্ছে
এক্সট্রিম কেস স্যাম্পলিং। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন জি যেটা স্যার। হচ্ছে পরবর্তী তোমাদের হচ্ছে ডাটা কালেকশন। ডাটা কালেকশন পরবর্তী টপিক হচ্ছে ডাটা কালেকশন। নাকি? এই ডাটা কালেকশন এর নানা পদ্ধতি আছে। এইখানে আমি সব করছি। ১ নম্বর হচ্ছে কি, ফর্ম দ্বারা। এখন ইদানিং গুগল ফর্মস তৈরি করে, গুগল ফর্মস এর মাধ্যমে কোয়েশ্চেন তৈরি করে এটা ডাটা কালেকশন করা যায়। অথবা তুমি একটা ফর্মে অনেকগুলি কোয়েশ্চেন দিয়ে তুমি এই কোয়েশ্চেন গুলির উত্তর দিতে বলতে পারো, সেটা হচ্ছে একটা পদ্ধতি। তারপর কি, ইন্টারভিউ, তুমি সাক্ষাৎকার নিতে পারো, এটা একটা পদ্ধতি। অবজারভেশন, তুমি প্রত্যক্ষণ করতে পারো, এটা একটা পদ্ধতি। কি, ডকুমেন্টস এন্ড রেকর্ডস, তুমি পূর্বের ডকুমেন্টস, পূর্বের বই, পূর্বের রেকর্ড অ্যানালাইসিস করে তথ্য বের করতে পারো, ডাটা বের করতে পারো, সেটা একটা পদ্ধতি। ফোকাস গ্রুপ, ফোকাস গ্রুপ বলা হয় অনেকগুলি মানুষকে নিয়ে একটা প্রবলেম নিয়ে যখন তুমি ডিসকাশন করবে, সেই ডিসকাশনে অনেকগুলি প্রশ্ন, এটা টক শো এর মতো অনেকটা, অনেকগুলি প্রশ্ন আসবে, অনেকগুলি প্রশ্নের আবার অনেকগুলি সমাধান আসবে, সেটাকে তুমি যখন ডাটা হিসেবে ব্যবহার করবে, তখন সেটাকে বলা হয় ফোকাস গ্রুপ ডিসকাশন। বুঝতে পেরেছো? জি স্যার। তারপর হচ্ছে ওরাল হিস্ট্রি। আমরা সাধারণত এথনোবটিক্যাল বোটানিক্যাল গবেষণার ক্ষেত্রে এই ওরাল হিস্ট্রি ব্যবহার করি। ওরাল হিস্ট্রি ব্যবহার করি মানে কি, ধরো কোন উদ্ভিদের কি উপকারিতা, এই উপকারিতা দেখা যাচ্ছে যে পুরনো বয়স্ক লোকদের আমরা সাক্ষাৎকার নিয়ে থাকি কিভাবে, যে এই গাছটার কি কি উপাদান ব্যবহার করে কি কি সমাধান পাওয়া গিয়েছিল, এই ধরনের হিস্ট্রি ব্যবহার করতে পারি। অথবা সাধারণত এই যে বিভিন্ন ধরনের গল্প থাকে, যে বিভিন্ন ধরনের ঔষধের ব্যবহার নিয়ে, গাছপালার ব্যবহার নিয়ে, এইগুলি যখন আমরা অ্যানালাইসিস করি, সেটাকে বলা হয় ওরাল হিস্ট্রি। তারপর হচ্ছে কি, কম্বিনেশন রিসার্চ। কম্বিনেশন রিসার্চ মানে একাধিক গবেষণাকে একসাথে করে সেটা থেকে ডাটা কালেক্ট করাকে বলা হয় কম্বিনেশন রিসার্চ। এই অনলাইন ট্র্যাকিং ইদানিং এটা হয়। অনলাইন ট্র্যাকিং মানে অনলাইনে বিভিন্ন তথ্য, যেমন এই যে গুগল ম্যাপস, গুগল ম্যাপসে মাঝে মধ্যে দেখো, গুগল ম্যাপস অন করা থাকলে, লোকেশন অন করা থাকলে, এই যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, বলে আপনি ইয়েস অথবা নো বলেন। পেয়েছো কিনা মোবাইলে? এমন পাও না? জি স্যার, পাওয়া যায় এরকম। এটা হচ্ছে একটা অনলাইন ট্র্যাকিং সিস্টেম, যে তুমি কোথাও নাস্তা করতে গেছে, যে ধরো এই যে KFC তে গেলা, KFC তে নাস্তা যে করতে গেছো, সে কিভাবে বুঝলো? তুমি খেয়ে দিয়ে ছবি তুলে দেওয়ার সময় ওখানে দেয়া করেছো না, যে লোকেশন। হ্যাভ এ প্লেজার মুভমেন্ট উইথ মারুফ, উইথ আরিফ ইন KFC, এই বলে KFC কে অ্যাড দিয়ে লোকেশন করে দিয়েছো না? দিয়েছো তো। জি এরপর স্যার। তুমি যখন বের হয়ে আসো, তখন গুগল অন থাকলে কিন্তু লিখে দে, কারণ তোমাকে তো গুগল অন করতে হয়েছে, কারণ তুমি লোকেশন ট্র্যাক করেছো, করেছো না? তখন হাউ ইজ ইউর KFC এক্সপেরিয়েন্স, এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। KFC-র খাবার আপনার কেমন লাগলো, আসে কিন্তু। তখন কিন্তু তুমি 1 2 3 4 এই ধরনের দিতে বলে নাকি? এইটাও কিন্তু একটা অনলাইন ট্র্যাকিং। কিংবা যখন তুমি মোবাইল কোম্পানিগুলিকে সেবার জন্য ফোন করো, পরের দিন কিন্তু অথবা 2 ঘন্টা পরে একটা কল আসে, যে আপনি যে 1 to 1 এ ফোন করেছিলেন, আপনার সেবাটা কেমন লাগলো? আপনি ভালো লাগলে 1 চাপুন, এর চাইতে আরো বেশি ভালো লাগলে উত্তম হইলে 5 চাপুন, এই ধরনের আছে। এইগুলিকে বলা হয় অনলাইন ট্র্যাকিং। অনলাইন মার্কেটিং অ্যানালাইসিস, এটাও অনেকটা অনলাইন টার্গেটিং ট্র্যাকিং এর মতো, যে অনলাইন পারচেজ যখন করো, ওখানে রিভিউ লিখে দে। অনেকে বলে যে রিভিউ লিখেন, যে আমি আপনার থেকে মশলা কিনছি অনলাইনে, আপনার মশলা খুব ভালো ছিল, আপনাকে ধন্যবাদ, এই ধরনের রিভিউ লিখে অনেকে। পেয়েছো কিনা? তো এই জি স্যার। এইভাবে ডাটা যখন অ্যানালাইসিস করবে, তুমি দেখলা যেখানে 50 জন রিভিউ লিখেছে, 50 জনের মধ্যে 40 জন লিখেছে ভালো, তাহলে তোমাকে অবশ্যই একটা ধারণা দেয় যে এরা নিশ্চয়ই ভালো মশলা দেয়।
কারণ 50 জন রিমার্ক করেছে, 50 জনের মধ্যে 40 জন লিখেছে এর মশলা ভালো ছিল। বোঝা গেছে? এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া মনিটরিং। সোশ্যাল মিডিয়া মনিটরিং মানে এই যে ফেসবুক, টুইটার, এগুলিতেও নানা ধরনের মতামত পাওয়া যায়। মতামত পাওয়া যায় না? মতামত পাওয়া যায়। সবকিছু নিয়ে মতামত পাওয়া যায়। এইগুলি অ্যানালাইসিস করেও কিন্তু ডাটা বের করা যায়। বুঝতে পেরেছো ডাটা কালেকশন মেথড? জি স্যার। এখন ডাটা কালেকশন মেথডের পরে কি? ডাটা ইন্টারপ্রিটেশন। এখন ডাটা পাইলে তো হবে না, এই ডাটা কি বলে, কত পার্সেন্ট লোক কিভাবে বলছে এবং এর ফলাফল কি, এগুলি বের করতে হবে। এগুলি বের করার একাধিক পদ্ধতি আছে। সবচেয়ে নরমাল পদ্ধতি হচ্ছে কি, এক্সেল শিটে ডাটাটা দিয়ে এটার মিড, মিডিয়ান, মুড, এগুলি তো আমরা পড়েছি না? পড়েছি। এইগুলি বের করা এবং সেটা কোরিলেশন, রিগ্রেশন, আমরা কাই স্কয়ার টেস্ট, এগুলি তোমরা কাটিয়ে করেছো না? কাই স্কয়ার জি টেস্ট, স্যার। তাহলে এইগুলি টেস্ট করা, টেস্ট অফ হাইপোথিসিস করা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। এখানে ডাটা অ্যানালাইসিসের নানা মেথড আছে। সবচাইতে সোজা হচ্ছে এক্সেলে করা। এর বাইরেও এই যে এই এসপি, এস পি, এস এস, এটা একটা সফটওয়্যার আছে। এটা সাধারণত সোশ্যাল সায়েন্সের ডাটাগুলি অ্যানালাইসিস করতে কাজে লাগে। এর বাইরেও আছে তোমার এমএসটেট, এম এস টি এ টি, এমএসটেট। এটা দিয়ে কিন্তু এগ্রিকালচারাল ডাটা অ্যানালাইসিস করা হয়। আমরা বোটানিতেও এই পদ্ধতিটা ইয়ে করি। এই এই ইরিস ইরিস্টেট বলে একটা ইয়ে আছে। এটা সাধারণত ধানের গবেষণায় ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা ব্যবহার করে, ইরিস্টেট। এই ধরনের নানা টুল পাওয়া যায় যেগুলি দিয়ে ডাটা অ্যানালাইসিস করা যায়। ডাটা অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর তোমার ফাইন্ডিংস দিতে হবে, ফলাফল দিতে হবে। কোন একটা গবেষণা ফলাফল পড়ে যে এই যে তুমি সার্ভে অন ভেজিটেশন অফ প্যারেড ফিল্ড অফ চিটাগং কলেজ, তাহলে তুমি একটা সার্ভে করলে, সার্ভে করে দেখলে, গবেষণা করে দেখলে যে এখানে তুমি সবচাইতে বেশি উদ্ভিদ আছে পোয়েসি ফ্যামিলির। আবার পোয়েসি ফ্যামিলির উদ্ভিদের বাইরেও, অথবা তুমি যদি এখানে বলো সবচেয়ে বেশি আছে হার্ব জাতীয় উদ্ভিদ, তাহলে হার্ব জাতীয় উদ্ভিদের মধ্যে ধরো 50% হচ্ছে পোয়েসি ফ্যামিলির। তারপর অন্যান্য ফ্যামিলির থাকতে পারে। স্টারেসি ফ্যামিলি হচ্ছে 20%, ঠিক আছে? লেমিয়েসি ফ্যামিলির হচ্ছে 10%। বুঝতে পেরেছো? তারপর ধরো লিগুমিনেসি ফ্যামিলির 5%, আর ট্রি আছে ধরো 2%, সাব আছে 3%। এই জিনিসটা তুমি বের করলে কোথায়? এতক্ষণ যে ডাটাগুলি পেলে সেগুলি অ্যানালাইসিস করে এটা পেলে। তাইলে অতএব আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে চট্টগ্রাম কলেজের প্যারেড ফিল্ড সার্ভে করার পর আমরা এত পার্সেন্ট, তার এত পার্সেন্ট এলাকা উদ্ভিদ দ্বারা ঢাকা আছে এবং এই উদ্ভিদগুলির মধ্যে এত পার্সেন্ট হার্ব, এত পার্সেন্ট সাব, এত পার্সেন্ট ট্রি। হার্বের মধ্যে আবার এত পার্সেন্ট পোয়েসি, এত পার্সেন্ট ফ্যাবেসি, এত পার্সেন্ট লেমিয়াসি উদ্ভিদ রয়েছে। তাহলে কি? তাহলে তুমি একটা রিকমেন্ডেশন দিতে পারো। অতএব আমরা দেখতে পাচ্ছি এই ফ্যামিলির উদ্ভিদটা সবচেয়ে কম আছে, আমরা ভবিষ্যতে অন্য জায়গা থেকে এই ফ্যামিলির উদ্ভিদ এনে ফাঁকা স্থানগুলিতে লাগাতে পারি। এটা হচ্ছে রিকমেন্ডেশন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেসব আলোচনা করলাম, সে আলোচনা থেকে আমরা রিসার্চ অবজেক্টিভ বা গবেষণার উদ্দেশ্য, ডাটা কালেকশন মেথড, স্যাম্পলিং মেথড, ডাটা ইন্টারপ্রিটেশন এবং রিসার্চ ফাইন্ডিং সম্পর্কে তোমাদের পরিষ্কার একটা ধারণা তৈরি হয়েছে। এই ধারণার উপর ভিত্তি করে খুব সহজে একটা রিসার্চ ডিজাইন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সামনের ক্লাসে
আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।